This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। অনির্বাণ, এর আগে আমরা দেখেছিলাম অয়নশীলের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গেছিলেন, তখন একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতির গন্ধ তারা খুঁজে পেয়েছিলেন। ঠিক এবার কি সেরকম একটা কিছু হতে চলেছে বিশ্ববিদ্যালয়? একদমই তাই। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 800 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। কি ম্যাকআউটে বড়সড় দুর্নীতির অভিযোগ। ইডি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। টেন্ডার কারচুপি থেকে 150-র বেশি কর্মী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। সব পক্ষের হলফনামা তলব করেছে হাইকোর্ট। বাংলার ফের শিক্ষাক্ষেত্রে কোটি কোটি দুর্নীতির অভিযোগ। বেনিয়মের আখড়া রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ম্যাকআউটে ইডি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় চোখ কপালে তোলা দুর্নীতির অভিযোগ। দুর্নীতির পরিমাণটা নাকি 800 কোটি টাকারও বেশি। রাজ্য সরকার যে অডিট রিপোর্ট তৈরি করেছিল, সেই অডিট রিপোর্টেই উঠে আসছে যাবতীয় 9-6 করার এই সমস্ত তথ্য, অথচ কেউ জানতেনই না রাজ্য প্রশাসনের। আপাতত এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। তফসিলি জাতি উপজাতি সংরক্ষণ নীতি ভেঙে নিয়োগেরও অভিযোগ উঠেছে। অভিযোগ, টেন্ডার ছাড়া কোটি টাকার কাজে সায় দেওয়া হয়েছে। টিডিএস ছাড়াই লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে বলেও অভিযোগ। অডিট রিপোর্টে উল্লেখ, চুক্তিভিত্তিক কর্মীদেরও অস্বাভাবিক বেশি টাকায় নিয়োগ। এই পরিস্থিতিতে ইডি সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। মামলায় জাতীয় তফসিলি জাতি উপজাতি কমিশনকে দিয়ে তদন্তেরও আবেদন করা হয়েছে। মমতা ব্যানার্জি এসে স্কুল কমিটি, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, এক্সিকিউটিভ কমিটি সব বাতিল করে দিয়েছেন। সব জায়গায় নিজের পছন্দ মতো চোরজোচ্চদেরকে বসিয়েছেন। যেই বিশ্ববিদ্যালয়ে টোটাল কাজই 150 কোটি টাকার বেশি কাজই হয়নি, সেখানে 837 কোটি টাকার এই বেসলেস গল্প যারা দিচ্ছেন, আসলে পেছন থেকে বিজেপি জানে তারা পলিটিক্যালি কমব্যাট করতে পারছে না। এখন বিভিন্ন রকমের ভুয়ো অজুহাত তুলে একটা ওই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছেন। এই মামলায় রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে হলফনামা তলব করেছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। রিপোর্টে কোথাও কিন্তু যে দুর্নীতি বা করাপশন এইরকম ধরনের ওয়ার্ড কিন্তু কিছু নেই সেখানে। অডিটে যেটা বলা হয়েছে যে দেখে প্রসিডিওরাল ল্যাপস, যে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে প্রসিডিওর অনুযায়ী ধরুন খরচ করার কথা, হয়তো সেই প্রসিডিওরগুলো পুরোপুরি ফলো করা হয়নি। শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির মাঝেই এবার বিশ্ববিদ্যালয় স্তরেও কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগ উঠল। শ্রাবন্তী শাহ, সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি 9 বাংলা। ভোট শুরুর আগে কি অন্য খেলা দেখানো শুরু করলো শাসক দল? বাছাই করা ঘরের লোককে যেভাবে বুথ লেভেল অফিসার বানানো হচ্ছে, তাতে তো এই প্রশ্নটাই ঘুরছে। বিরোধীদের অভিযোগ তো এটাই, হিঙ্গলগঞ্জের এক তৃণমূল নেতাকে আর নিজের অঞ্চল সামলাতে হবে না। তার সামনে এখন বিরাট অঞ্চল, খেলার জন্য বড় মাঠ। তিনি যে বিএলও। একই অঙ্গে কতই না রূপ। যাকে তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে, তিনি আবার বুথ লেভেল অফিসারের দায়িত্বে। রীতিমতো কাগজ কলম নিয়ে বসেও পড়েছেন তৃণমূল নেতা। বিএলও নিয়োগ ঘিরে বিস্তর বিতর্কের মধ্যে এবার জলঘোলা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস বিএলওর দায়িত্বে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেন। তাতে তাঁর অভিযোগ, যোগ্য স্থায়ী সরকারি কর্মী থাকার পরেও তৃণমূল কংগ্রেস নেতাদের এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। শুধু হাসনাবাদের 20 নম্বর বুথে এটা হচ্ছে এরকম কোনো ভাবার ব্যাপার নেই। আমাদের কাছে একদম বুথ ধরে ধরে রিপোর্ট এসছে, আমরা তার এগেনস্টে নির্বাচন কমিশনে যাচ্ছি। 26শে মহাযুদ্ধের আগে ভোট সংক্রান্ত নানা রকম কাজে রাজ্য জুড়ে বিএলও নিয়োগ হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম হলো, স্থায়ী সরকারি পদে যারা কাজ করছেন তাদেরই বিএলও হিসেবে নিয়োগ করতে হবে। অভিযোগ, বহু ক্ষেত্রে নিয়ম ভেঙে শাসক দলের নেতা কর্মী আর অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হচ্ছে। উনি তৃণমূলের কি পদে আছে? ওই বললাম সভাপতি, অঞ্চলের সভাপতি। কে? ওই রমেশ দাস। হিঙ্গলগঞ্জের হাসনাবাদ অঞ্চলের তৃণমূলের সভাপতি রমেশ। তিনি হাসনাবাদের একটা প্রাথমিক স্কুলের শিক্ষকও।
যিনি তৃণমূলের পদাধিকারী তিনি নিজেকে তৃণমূল সমর্থকের বেশি কিছু ভাবতে পারছেন না। সে আমি তৃণমূলের সমর্থক হতে পারি, কিন্তু আমাকে তো লিখিত কোনো আমার এরকম কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া নেই। আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। এটা তো করেছেন নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। এটা নির্বাচন কমিশনার বা যারা নির্বাচন বিধি প্রণয়ন করে যারা এটাকে কার্যকারী করছে অফিসিয়াল দিক তারাই ভালো বলতে পারবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল বা বিজেপির পন্থী লোকজনকে নিয়োগ করা হচ্ছে, তার মানে প্রথম থেকেই যাতে ভোটার লিস্টটা কারচুপি হয় বিজেপি তৃণমূল সেই চেষ্টা করছে। হিঙ্গলগঞ্জ বিচ্ছিন্ন নয়, দিন কয়েক আগে মেদিনীপুরে বিএলও হিসেবে নাম দেখা যায় তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকেরও। এসব দেখেই বিরোধীরা বলছে, ভোটার তালিকায় কারচুপির সময় কমিশনের শাস্তি মনে আছে তো শাসক দলের? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাস, টিভি 9 বাংলা। আর এবার নবদ্বীপের একটা খবর আপনাদেরকে দেখাবো। দলবল নিয়ে বাড়িতে ঢুকে এক যুবককে বেদম মারলো কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপালো না, তাতেও তখনও ওই যুবকের মৃত্যু হয়নি। তাই হাসপাতালে যাওয়া আটকাতে তার বাড়িটাই ঘিরে ফেলা হলো। আর তার ফলে বাড়িতেই কার্যত ছটপট করতে করতে মৃত্যু হলো নবদ্বীপের ওই যুবকের। একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন যাকে বলে। নিহতকে দলীয় কর্মী বলে দাবি করে হামলার পিছনে তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। তবে হামলাকারীরা ঘড়ির কাঁটা এখন 7:05, এখনো পর্যন্ত অধরা। নবদ্বীপের নৃশংস যুবককে পিটিয়ে কুপিয়েও থামেনি হামলাকারীরা। অভিযোগ, মারধরের পর ঘিরে রাখা হয় আক্রান্তের বাড়ি। দুর্বৃত্তদের ভয়ে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেনি পরিবার। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন আর প্রাণ নেই। যুবক খুনে তোলপাড় নবদ্বীপের 6 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া। ইলেকট্রিকের কাজ করতেন বছর 35-এর সঞ্জয় ভৌমিক। পরিবারের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন সঞ্জয়ের সঙ্গে এলাকার কয়েকজনের গন্ডগোল হয়। অভিযোগ, সেদিন গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে 5 জন চড়াও হয়। বাড়ি থেকে বের করে বেদম মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয় যুবককে। বাড়িতে এসে প্রথমে এই গেটেই তারা ধাক্কা দেয় এবং এখান থেকে যখন বাড়ি থেকে গেট খুলে দেওয়া হয় তখনই তাকে বার করে বেধড়ক মারধর করা হয়। উবুর করে ধরে বুকের উপরে চেপে, গলা চেপে ধরে, বুকের পা ধরে পেটে লাথি মেরেছে। আমি ওদের বলছি, এই আমার ছেলেকে মারছিস কেন, আমাকে ধাক্কা মেরে ফেলে। পুলিশ ও সরকারের উপর অনাস্থা এতটাই যে অতীতের বেশ কয়েকটি ঘটনার মতো এক্ষেত্রেও স্বজনহারা পরিবার চাইছেন কেন্দ্রের অধীনস্থ কোনো হাসপাতাল থেকে ময়না তদন্ত করার। আপনাদের তো দাবি ছিল এমসি করার, হ্যাঁ আমাদের এমসি হবে। জজ পারমিশন দিয়েছেন। কোথায় হবে? ওটা আমাদের এমসি হবে। আমরা টোটো ফটো সব এনেছিলাম, আমার ছেলেকে নিতে পারলাম না। কি কারণে? ভয়ে। নিহতকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। নবদ্বীপের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। আমি মার খাবো, আমি ওই শুধু রামায়ণ পড়বো, মহাভারত পড়বো না, এটা হবে না। আমাকে রামায়ণও পড়তে হবে, মহাভারতও পড়তে হবে। দলেরই না, আর দল তো পাশ হবে দ্বারাবধিক প্রশ্নই নাই। বাড়ির লোকের নেগলিজেন্সি অনেকটা, বাড়ির লোক কোন দেয়। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জানি না যে এর অভিঘাত কোথায় কি হতে চলেছে। রাজ্যে ঠিকাদারদের বকেয়া না মেটানোয় ক্ষুব্ধ হাইকোর্ট। নির্দেশ না মানায় রাজ্যের 2 সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি আদালতের। অর্থ সচিব ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল জারি। ভালো করে শুনবেন জায়গাগুলো। রায়গঞ্জ পুরসভায় ঠিকাদারদের 15 বছরের টাকা বাকি আছে। কেন সচিবদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, ব্যাখ্যা চাইল ডিভিশন বেঞ্চ। রাজ্যকে অবিলম্বে ঠিকাদারদের টাকা মেটানোর নির্দেশ। এর আগে 14 জুলাই টাকা মেটানোর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের বকেয়া 5,000 কোটি। অভিযোগ, দীর্ঘদিন ঠিকাদারদের বকেয়া টাকা মেটাচ্ছে না রাজ্য সরকার। দেওয়ালে পিঠ ঠেকেছে স্বেচ্ছা মৃত্যুর আর্জি ঠিকাদারদের। জমাকৃত বিলের অঙ্ক প্রায় 5,000 কোটি টাকা এবং কাজ হয়ে গেছে, এখনো বিল হয়নি, বিল হতে যাচ্ছে। তার পরিমাণটা প্রায় 2,500 কোটি। সারা বাংলার প্রায় 4,000 ঠিকাদার অত্যন্ত দিশাহারা। মৃত্যুর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। জীবন আজকে সত্যি বিপন্ন।
এদিকে বকেয়া টাকার দাবিতে নন্দীগ্রাম 1 ও 2 নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ ঠিকাদারদের। বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করলেও লক্ষাধিক টাকা বকেয়া, এমনটাই অভিযোগ। একজন ঠিকাদারের প্রায় 5 বছরে বকেয়া রয়েছে। এদিকে যাদের থেকে কাঁচামাল নিয়ে কাজ করেছেন ঠিকাদাররা, তারা টাকার জন্য চাপ দিচ্ছেন। আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার দুটো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করবো? আমরা ঠিক বুঝতে পারছি না, বিডিও সাহেব আমাদের কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, যথোপযুক্ত প্রত্যুত্তর পাচ্ছি না। আমাদের বিধায়ক ফান্ডের কাজ করে বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না। যেগুলো ফান্ড আছে সেগুলোরও পাচ্ছি না পয়সা। কিন্তু 22 লক্ষ টাকা একটা পথশ্রী কাজ করার পরে আজকে 1.5 বছর হয়ে গেল, এখনো টাকা পাইনি। আর এই এনআরজিএস আমাদের 6 মাস 7 মাসের মধ্যে পেমেন্ট হয়ে যেত, কিন্তু 21 সাল থেকে আজকে 4 বছর হয়ে গেল, এখনো পেমেন্ট পাইনি। আগের টাকা দিচ্ছি না, অথচ আমি পরে আবার টেন্ডার করছি, তাহলে এর কাজ করলে যে আমরা টাকা পাবো তার প্রমাণ কি? এদিকে আলিপুরদুয়ারেও বকেয়ার দাবিতে বিক্ষোভ ঠিকাদারদের। এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। রাজ্যের সরকার নতুন করে আমাদের পাড়া কি আমাদের সমাধান নাকি 8,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে। উৎসবে কোটি কোটি টাকা বিলি করছেন ক্লাবগুলোকে খুশি রাখার জন্য, হাতে ধরার জন্য। কন্ট্রাক্টরদের যে বকেয়া আছে সেগুলোকে তারা দিচ্ছেন না। রাজ্যের প্রাপ্য ন্যায্য বরাদ্দ 1,92,000 কোটি টাকা অফিসিয়ালি পেন্ডিং। কেন্দ্র যদি টাকাটা না দেয়, তার উপর রাজ্যের উপর চাপছে। বকেয়া নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে ঠিকাদারদের। কেন্দ্রের ঘাড়েই দায় ঠেললেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। অগস্ট 2024 থেকে টাকা দেয় না কেন্দ্র। ঠিকাদারদের সঙ্গে আমি সমব্যথী, TV9 বাংলাকে বললেন মন্ত্রী পুলক রায়। গোটা রাজ্যের একই ছবি, সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে কিংবা উত্তরবঙ্গ হতে পারে। একজন বললেন যে পথশ্রীর কাজ আমরা করছি, পথশ্রীর হতশ্রী চেহারা আমরা বিভিন্ন সময় দেখিয়েছি, কোথাও গিয়ে নেপথ্যে এইসব বিষয়গুলো নেই তো? এই বক্তব্য কিন্তু এই প্রশ্নর জন্ম দিচ্ছে। তিনি শাসক দলের অন্যতম সংখ্যালঘু মুখ, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের একাংশের কাছে কি দুঃশাসন? মঙ্গলকোটের বিধায়ক ছিলেন, তখনও তৃণমূলের একাংশের বিরোধিতা। মন্তেশ্বরে সরিয়ে আনার পরেও শান্তি নেই, এখানেও সিদ্দিকুল্লাহ বিরোধী স্লোগান ঘন ঘন। গ্রন্থাগার মন্ত্রী বিক্ষুব্ধদের ঘুরিয়ে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু মন্তেশ্বর যে তার জন্য আর নিরাপদ নয়, সেই আনসারটাও কি পেয়ে গেলেন? এখানকার যারা নেতা, টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তার নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। মন্তেশ্বরে যেখানেই সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেখানেই তৃণমূলের বিক্ষোভ। নিজের দলের মন্ত্রীকেই চোর বলছে তৃণমূলের একাংশ। সিদ্দিকুল্লাহ বিধায়ক হওয়ার পর থেকে এই ধরনের ছবি দেখতে অভ্যস্ত হয়ে গেছেন পূর্ব বর্ধমানের এই জনপদের লোকজন। সম্প্রতি মন্তেশ্বরের মুরুলিয়ায় একটি বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যোগ দেন গ্রন্থাগার মন্ত্রী। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনুষ্ঠান করেছেন সিদ্দিকুল্লাহ। এই অভিযোগে মন্ত্রীকে তুলোধনা তৃণমূলের নিচের তলার। আমাদের ক্ষোভ হচ্ছে যে গ্রামে যে শাড়ি বিতরণ করলো, সেই চোরগুলোকে নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেব শাড়ি বিতরণ করেছেন, এটাই আমাদের ক্ষোভ। আমাদের যে প্রধান সদস্য আছে বা গ্রাম সভাপতি আছে, তাদেরকে কোনো খবর না দিয়ে, তাদের সঙ্গে সঙ্গ না দিয়ে উনি অন্য এক দলের সঙ্গে বস্ত্র বিতরণ করতেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সিদ্দিকুল্লাহর অনুষ্ঠানে যাদের ঢাকা ঘিরে এত বিতর্ক, তাদেরই কয়েকজন একসময় বিজেপি করতেন। 2018 সালে তখন করেছিলাম, তখন আহমেদ ভাই ওরাই আমাকে অ্যাডজাস্ট করেছিল, আজিজুল ভাই ব্লক সভাপতি ছিল, ওরাই আমায় অ্যাডজাস্ট করেছিল, আমি টিএমসি হয়ে ভোট করেছিলাম। ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে। তো এখানকার যারা নেতা, টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তার নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। জামিয়াত উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক থাকাকালীন 2016 বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সিদ্দিকুল্লাহ। জোড়া ফুলের প্রতীকে প্রার্থী হয়ে প্রথমবার মঙ্গলকোটে ঘাস ফুল ফোটান এই সংখ্যালঘু নেতা। কিন্তু বিধায়ক থাকাকালীন বারবার মঙ্গলকোটের ব্লক সভাপতির সঙ্গে বিবাদে জড়ান সিদ্দিকুল্লাহ। 21 বিধানসভা ভোটে মন্তেশ্বরে সরে এসে যেতেন। জেতার পর এখানেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন গ্রন্থাগার মন্ত্রী। সিদ্দিকুল্লাহকে নিয়ে তৃণমূলের এমন গৃহদাহ দেখে জন্মনে বিরোধীরা। যারা লোক নিয়ে আসতেন, বড় মুসলমানদের সভা করতেন,
মুসলমানদের খেপিয়ে মমতাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, উনি ভাবছেন ওনাকে মাথায় করে রাখবে। দিদির কাজ হয়ে গেছে, দরকার নেই, তো পার্টির লোকেরাও পাত্তা দেন। তৃণমূলের মন্ত্রীরা যেখানে যাবে সেখানে বিক্ষোভ হবে। সরকারের প্রতি অনাস্থা, সরকারের প্রতি রাগ, ক্ষোভ, বিরক্তি বাড়ছে মানুষের। মাস দুয়েক আগে নিজের খাস তালুক মন্তেশ্বরেই সিদ্দিকুলার গাড়ি ভাঙচুর হয়। অপমানিত মন্ত্রী দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। শেষমেশ দল অবশ্য তিনি ছাড়েননি। ভোট যত এগোচ্ছে তবে কি সেই রাস্তা আরও চওড়া হচ্ছে, নাকি সবটাই দুপক্ষের চাপ বাড়ানোর খেলা? পূর্ব বর্ধমান থেকে কৌশিক দত্ত রিপোর্ট, TV9 বাংলা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে মুরারই 2 নম্বর ব্লকের পাইকর সহ কৃষি অধিকর্তার অফিসে হানা ইডির। প্রায় 7 ঘন্টা পর একাধিক নথি নিয়ে কৃষি অধিকর্তার দপ্তর ছাড়েন আধিকারিকরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বয়ান মিলিয়ে তথ্য সংগ্রহে তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। ব্যাংক জালিয়াতির অভিযোগ, বনগাঁর পাইকপাড়া থেকে এক মহিলাকে গ্রেপ্তার সিবিআই এর। 2012 সালে ব্যাংক জালিয়াতি মামলায় বনগাঁ পাইকপাড়ার বাসিন্দা অলোক দাসের স্ত্রী পাপিয়া দাসের নামে ওয়ারেন্ট জারি। শুক্রবার সকালে বনগাঁ থানায় পৌঁছয় সিবিআইয়ের একটি দল। পাইকপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার পাপিয়া দাস। মহিলা শ্লীলতাহানির অভিযোগ, দাঁতের ডাক্তারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সুতিতে উত্তেজনা। দাঁতের ডাক্তার নাজির মিয়ার চেম্বারে গেলে মহিলা শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সুতি থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ মিথ্যে, দাবি চিকিৎসকের। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি উল্টে বিপত্তি। মগরার একটি গ্যাস সার্ভিস স্টেশন থেকে 45টি সিলিন্ডার নিয়ে উলবেড়িয়া যাচ্ছিল ট্রাকটি। রেল ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গ্যাস বেরোতে থাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।